খামারবাড়ির সামনে একটা দেয়ালে লেখা আছে, যে দেশে ভিআইপিকে রাস্তায় চলাচলের জন্য জনগণকে আটকে দেওয়া হয় সেই সভ্যতা চাই না। এটি জুলাইয়ের গ্রাফিতি। ঠিক দেখেন, আমি যোগ করি জুলাই গ্রাফিতি। যেই মানুষগুলো বলেছিল সেই মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভের মুখে কালি মেখে দিয়েছে আজকে। আমি ওইটাই আসছি, এবং ওটি দেখার পর যাদেরকে পুলিশ আটকে দিয়েছে, যাদেরকে তাড়াহুড়া আছে অফিসে যাবে, তাদের একজন বলছেন দেখেন দেখেন দেয়ালে কি লেখা আর আমাদেরকে আটকে রেখেছে। সংস্কৃতির যে পরিবর্তন, সেই পরিবর্তনটা আমাদের প্রত্যাশা ছিল অনেক বড়, কিন্তু সেই প্রত্যাশার জায়গাটায় আমাদের যারা দায়িত্ব নিয়েছেন তারা এটিকে ভাগ করে ফেলেছেন। শহরের মানুষের কিছু প্রত্যাশা, বিশ্ববিদ্যালয় স্টাডি সার্কেলগুলোতে যারা পার্টিসিপেন্ট তাদের কিছু প্রত্যাশা, বিদেশ থেকে যাদেরকে আমরা নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোতে দিয়েছি, প্রায় 22-24 জন যাদের নাগরিকত্ব বিদেশে, তাদের প্রত্যাশা, আর প্রান্তিক মানুষের প্রত্যাশা। আপনি সংস্কৃতির পরিবর্তনটা আমরা সব জায়গা থেকে বারবার বলেছি যে আমাদের পার্লামেন্টটাকে, আমাদের এখানে যে যতগুলো বেসিক ইস্যু আছে আমাদের পলিটিক্সের, যে কদর্য যতগুলো দিক আছে, তার একটা হচ্ছে আমাদের ভোট ব্যবস্থাপনায় ওই যে ঘাটতি আছে, রাতের বেলায় ভোট, দিনের বেলায় ভোট ইত্যাদি। আর দ্বিতীয়ত হচ্ছে ইফেক্টিভ একটা পার্লামেন্টারি সিস্টেম। আমরা সংসদীয় গণতন্ত্রে ফিরে এসেছিলাম কেন? আমাদের এখানে সংসদীয় ব্যবস্থাটা আমরা এস্টাবলিশ করব। কিন্তু এখন পর্যন্ত আপনি দেখছেন যে সেই সংসদটা ইফেক্টিভ হতে পারেনি। সংসদ ঠিক করে দেয় গত 1.5 দশক পার্লামেন্টে কে যাবে এটি নির্ধারিত হতো গণভবন থেকে। তিনি সেখানকার যিনি অধিকর্তা ছিলেন তিনি ঠিক করে দিতেন সিনেমার নায়ক, তারপরে অমুক জায়গার গায়িকা এসে স্পিকারের সামনে একসময় বলে যে মাননীয় স্পিকার আমি একটা গান শোনাই। এটি ছিল আমাদের পার্লামেন্ট। ঠিক আমরা চেয়েছিলাম যে আমাদের যে পার্লামেন্টটি হবে জনগণের ভোটে এবং এটি হবে সার্বভৌম। কিন্তু এই যে গণভোটের যে বিষয়টি বলছেন, এটি হচ্ছে আমাদের রাজনীতির অবিশ্বাসের যে রাজনীতির থেকে আমরা যে বের হতে পারিনি গণভোটের ভেতর থেকে। গণভোটটা জিয়াউর রহমানের সময় আমাদের সংসদীয় ব্যবস্থায় ফিরে আসার সময় প্রেক্ষাপট আর এবারের প্রেক্ষাপট কিন্তু ভিন্ন। এবারের প্রেক্ষাপটটা হচ্ছে অনেকগুলো হাইপোথেটিক্যাল কতগুলো বিষয় আমরা যুক্ত করেছি। আমাদের প্রতিষ্ঠানগুলোকে আমরা রিফর্ম করতে চাই। আপনি কি এর পক্ষে আছেন না বিপক্ষে আছেন? আপনি আমার সাথে চলেন, এই রাস্তায় আমরা মানুষকে জিজ্ঞেস করি কতজন মানুষ। এটি আমি তাদের নলেজের সীমাবদ্ধতা নিয়ে প্রশ্ন তুলছি না, কিন্তু প্র্যাকটিক্যাল যেটা যে বাস্তবতা সেটি বলছি। আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে কতজন মানুষ এই প্রতিষ্ঠানগুলোকে চিনবেন? তার মানে কি আমরা উদ্যোগ নিব না? অবশ্যই নিব, তবে সব কিছু সেন্টারটা হওয়া উচিত ছিল আমাদের পার্লামেন্ট। নির্বাচনের পরে পার্লামেন্টে এগুলো নিয়ে আলোচনা হবে, কিন্তু যে প্রসেস মেনটেন করলো এবং যে ধরনের কেলেঙ্কারির ঘটনা ঘটলো, আপনি রাজনৈতিক দলগুলোকে 273 দিন বৈঠক করলেন, তাদের সাথে মতামত এক্সচেঞ্জ করলেন, কিন্তু তারা যখন চলে আসলো তখন আপনি বাসায় নিয়ে শীটটা নিয়ে এইটা কাটলেন, সেটা কাটলেন, আর একটা যুক্ত করলেন, আর একটা যুক্ত করলেন। এবং যে মেইন যে স্টেক হোল্ডার যারা এই যে সংলাপের পলিটিক্যাল পার্টিগুলো, একটা পর্যায়ে গিয়ে আপনাকে যখন বলল যে আপনি বিশ্বাসঘাতকতা করেছেন, আপনি তো নৈতিকভাবে ওই দিনই হচ্ছে আপনার পরাজয় ঘটে গেছে। যে দলগুলোকে বেস করে যাদেরকে ডেকে এনে আপনি ডিসকাশনগুলো করলেন এবং সেই দলগুলো যখন আপনার বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের অভিযোগ তুলছে যে আমরা যেটা রেখে এসেছিলাম আপনি সেটি আপনার মনের মতো করে পিছিয়ে দিয়ে পরিবর্তন করে দিয়েছেন, আপনি এখানে ভাগাভাগি করে দিয়েছেন, তোমাকে 1 পয়েন্ট দিলাম, তোমাকে 1 পয়েন্ট, তোমাকে 1 পয়েন্ট, তোমরা খুশি থাকো, কেউকে খালি হাতে আমি ফিরাই দেইনি। এবং এরপরে পলিটিক্যাল পার্টিগুলো যখন প্রশ্নটা তোলে তখন তো আপনার নৈতিক পরাজয়টা ঘটেছে। আমার অবজারভেশনটা হচ্ছে এই সরকারের মাথার মধ্যে অথবা এর সঙ্গে যারা যুক্ত আছেন তাদের একটা বড় অংশ 111-এর সাথে যুক্ত ছিলেন। আমি নাম ধরে বলতে পারি যাদের, আমি অনেককে দেখেছি 111-এর পক্ষে কথা বলতে। এই সংস্কার কমিশনে আমাদের বদিউল আলম মজুমদার স্যার, আমাদের প্রথম আলো ডেইলি স্টার, যারা আমাদের উপদেষ্টাদের অনেকে, ইভেন আমাদের প্রধান উপদেষ্টা তিনিও তো 111-এর। আপনি কি বলতে চাচ্ছেন তারা এখনো আবার সেই কনস্পিরেসি করছে? আমি সংশয় প্রকাশ করি, আমি আমার একজন নাগরিক হিসেবে আমার সংশয় হওয়ার কারণটা কি? আমি শঙ্কিত হওয়ার কারণটা হচ্ছে এই জায়গাটায় আমার অবজারভেশনটা বলি, ভুল যদি হয় এবং এটি যদি সত্য না হয় আমি খুশি হব যে আমাদের পলিটিক্সটাকে, ভবিষ্যতের পলিটিক্সটাকে কন্ট্রোল করার জন্য পথে পথে কতগুলো কাটা বিছিয়ে দেওয়া হচ্ছে, যে কাটার কারণে একটা ইলেক্টেড গভর্নমেন্ট সে যাতে স্মুথলি রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে নানা জায়গায় বাধাপ্রাপ্ত হয়। লাভটা কি? লাভটা হচ্ছে এর ভেতর থেকে পলিটিশিয়ানরা পেছনে চলে যায়,
নন পলিটিক্যাল লোকজনগুলো সামনে চলে আসে। এই সরকারের মধ্যে আমি অন্তত 20 জন লোকের নাম উচ্চারণ করব যাদেরকে গত 15 বছরের জনগণের কোনো সংকটে মানুষের উপরে 15 বছরের যে দমন পীড়ন চলেছে তখন একটা কথা পর্যন্ত বলতে শুনিনি। তারা বিদেশে ছিলেন, হালুয়া রুটি খেয়েছেন, তাদের লাইফ স্টাইলটা ওই রকমের ছিল, আপনার কাছ থেকে একটা ক্রাইসিসের ভেতরে তারা এসেছেন, এখন পাওয়ারটা এনজয় করছেন। জি, আপনার কাছ থেকে শুনবো, মানে আপনিও কি সন্দিহান শরীফ ভাইয়ের মতো? গণ অভ্যুত্থানের পরে যে সরকার গঠিত হয়েছে, এই সরকার গঠিত হবার পর অনেকগুলো ভুল হয়েছে। আমরা প্রত্যাশা করেছিলাম যে এই সরকার ক্ষমতাসীন হওয়ার সঙ্গে সঙ্গে এর একটি কর্মপরিকল্পনা জাতির সামনে উপস্থাপন করবে। অনেক কথা তারা বলেছে, যেমন না, অনেক কথা বলেনি স্পষ্ট করে। এখানে কিছুটা দ্বিমত আছে আপনার সঙ্গে। দেখুন, নেপালে গণ অভ্যুত্থানের পর সুশীলা কার্কি ক্ষমতায় বসেই তিনি বললেন আমি 6 মাস ক্ষমতায় থাকবো। 8ই আগস্ট 2024 ক্ষমতাসীন হবার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার এটা স্পষ্ট করা দরকার ছিল যে আমরা কতদিন ক্ষমতায় থাকবো, রোড ম্যাপটা কি আমার সংস্কার, বিচার এবং নির্বাচনের। সেটা যদি হতো তাহলে সময় ধরে ধরে কাজগুলোকে সুচারুভাবে করতে পারত। এই সরকার মৌলিক যে 3টি কাজ, এর বাইরে আরো অনেকগুলো কাজে নজর দিয়েছে, ফলে তার ফোকাস নষ্ট হয়েছে। মানে সব কাজ তার না করলেও পারতো, সব কাজ তার প্রয়োজন ছিল না, যেটা খুবই বার্নিং ইস্যু, জনগণের প্রত্যাশা ছিল জরুরি ভিত্তিতে, মানে যে কারণে আসলে অভ্যুত্থানটা স্পার্ক করলো। সেটাই এইখানে ব্যত্যয় ঘটেছে। আমি একটু ভিন্ন মত দেব যে আপনি জাতীয় ঐক্যমত্য কমিশন করলেন, সব রাজনৈতিক দলগুলোকে ডাকলেন, এরপরে এমন একটা অবস্থা হলো যে আপনি একবার জামাতের কাছে দৌড়াচ্ছেন, একবার বিএনপির কাছে যাচ্ছেন, একবার এনসিপির কাছে যাচ্ছেন। মানে আপনি কাকে সন্তুষ্ট করবেন? আর রাজনৈতিক দলগুলোর অবস্থা এমন হলো, বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী, মানে ওই যে সূচের পেছনের অংশে যে ছিদ্র, ওই ছিদ্রটুকুও আমরা যুদ্ধ ছাড়া দেব না। তাহলে দেখুন, গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো সহনশীল হয়ে বা তারা নিজেদের মধ্যে উপলব্ধি থেকে যে একমত হবার প্রয়োজনীয়তা ছিল, সেটিতে যেমন ব্যর্থ হয়েছে, আর এই অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর কাছে এমন নতজানু এবং মেরুদণ্ডহীন অবস্থান দেখিয়েছে যেটা আমাদের সম্পূর্ণ অপ্রত্যাশিত। যার ফলে শরীফুজ্জামান ভাই বললেন যে জটিলতাগুলো তৈরি হয়েছে এবং সেই জটিলতা থেকে এখন প্রশ্ন তৈরি হচ্ছে। এখন এটা বলে লাভ নেই, ফেব্রুয়ারিতে নির্বাচন, এই নির্বাচনকে নির্বিঘ্ন করতে হবে, কারণ এই রাষ্ট্রকে গণতন্ত্রের অভিযাত্রায় নিয়ে যেতে হলে নির্বাচন হতেই হবে এবং সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন। সেই জন্যে আমরা প্রত্যাশা করি এখন যে জরুরি উদ্যোগগুলো আছে সেগুলো যথাযথভাবে হচ্ছে কিনা, নির্বাচন কমিশন কি সক্ষম, সারা বাংলাদেশে একসাথে যখন ভোট হবে আইন শৃঙ্খলা কিভাবে রক্ষা করা হবে। বলা হচ্ছে যে 1 লাখ সদস্য থাকবে সশস্ত্র বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীর, তারা কি যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারবে কিনা। আপনি যে যখন আপনি বলছেন এই আলোচনা যখন আমরা করছি, তার দুদিন আগে আপনি দেখেছেন যে একটি রাজনৈতিক দলের একজন নেতা যে মন্তব্য করেছেন এবং সেটি পুলিশ অ্যাসোসিয়েশন কড়াভাবে তারা নিন্দা জানিয়েছে। তো এগুলো তো ধীরে ধীরে অসহিষ্ণু হয়ে উঠছে না রাজনৈতিক মাঠ? অবশ্যই। আমি দুটো বিষয় বলি। জি প্লিজ। জামাতের একজন নেতা চট্টগ্রামে যে মন্তব্য করেছেন এটা গ্রহণযোগ্য নয়। আবার বিএনপির ফজলুর রহমান তিনি বললেন কি জুলাই সংগঠিত করেছে কালো শক্তি, এটিও গ্রহণযোগ্য নয়।